আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এডু পরিবারে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাজ। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় কাটাচ্ছ। আজ আমি তোমাদের সাথে তোমাদের বিজ্ঞান ক্লাস নেব ইনশাআল্লাহ। তো এই ক্লাসটা তোমাদের আগের দিন হয়েছে, তো আজকে আবারও একটু রিক্যাপ হবে এবং দু একটা সিকিউ একটু প্র্যাকটিস করব আমরা ইনশাআল্লাহ। এবং ক্লাস শেষে তোমাদের আমি একটা কুইজ দিব। তো কুইজটা একটু 10টা মিনিট পরে যাবে, তো 10টা মিনিট ওয়েট করবা, তারপরে তোমরা কুইজ পেয়ে যাবা। তো কেমন আছো তোমরা সবাই? আমি একটু তোমাদের কমেন্টগুলো নিয়ে নেই। নুসরাত চলে এসেছো, কেমন আছো নুসরাত? অনেকে এখনো আসো নাই, মাত্র 17 জন এসেছো, তো আলহামদুলিল্লাহ। তো চলো আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের ভেতরে ক্লাসটা শুরু করব। আজকে তোমাদের পড়াবো আমি প্রাকৃতিক পরিবেশ ও দূষণ, তাই না? তো অধ্যায়টা শুরু করার আগে তোমাদের বলে দেই, এই অধ্যায়টা আসলেই খুব ইজি। তোমাদের বিগত ক্লাস মুক্তি ম্যাম নিয়েছেন, যিনি তোমাদের এই অধ্যায়টা পড়িয়েছেন। তো আজকে ইনশাআল্লাহ আমি এই অধ্যায়টার যেগুলো একটু কঠিন কঠিন জিনিসগুলো আছে ওগুলো একটু রিক্যাপ করে দেব, এবং তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো যে স্যার আমি এই জিনিসটা বুঝিনি, সেটাও আমি বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলো আমি একটু তোমাদের সাথে কথা বলে নেই, দেখি কি অবস্থা তোমাদের সবার, পড়ালেখা কেমন চলতেছে বলো। বারিদ জাহিদ ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইরা চলে এসেছো আপু, কেমন আছো? রুবা, আয়েশা, এমডি নাজিব, ভেরি গুড নাজিব, আল হাসিফ। এইভাবে পড়াশোনা করতে হবে, বুঝছো? জীবনে বড় হইতে গেলে অনেক পড়তে হবে, প্লাস পড়াশোনা করলে বড় হওয়া লাগবে এমন কোনো কথা না। বড় হয়ে তোমরা যখন একটু স্টেবল হবা, ব্যবসা করতে পারো। ব্যবসা খুবই ভালো একটা জিনিস, তাই না? কিন্তু পড়াশোনাও করতে হবে, কারণ কি পড়াশোনা হলো জ্ঞান। জ্ঞান অর্জন করবা যে কোনো জায়গায়, এই জ্ঞানটা তোমরা কাজে লাগাবা, ঠিক আছে? তো বলো তোমাদের পড়ালেখার কি অবস্থা, সবাই কি ভালো আছো? এবং তোমাদের স্কুলে ফাইনাল পরীক্ষা কবে বলো, কবে শুরু হবে তোমাদের ফাইনাল পরীক্ষা? আসসালামু আলাইকুম সিমরা, কেমন আছো? আচ্ছা, তোমরা তোমরা আমার স্টুডেন্ট, তাই না? কিন্তু তোমাদের দেখো কতদিন ধরে ক্লাস নেই, তো তোমরা কেউ কিছু বলো না যে তোমাদের পরীক্ষা টরীক্ষা কবে শুরু হবে, বা যাক আলহামদুলিল্লাহ, বা কোনো সময় দেখি না যে একটু এক্সট্রা কারিকুলামে কিছু বলা। 25শে ডিসেম্বর, যাক আলহামদুলিল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। এক্সট্রা কারিকুলাম মানে বলতে বুঝাইছি, তোমরা কি কারো কোনো এক্সট্রা হ্যাবিট আছে যে পড়ালেখার পাশাপাশি অন্য কিছু করা, যেমন ড্রয়িং করা, আর্ট করা? এগুলা কার কার ইচ্ছা আছে বলো তো, কে কে ড্রয়িং করো? তোমরা একদিন সবাই একটা ড্রয়িং করবা, বুঝছো? ন্যাচারাল একটা ড্রয়িং করে আমাকে পাঠাবা, আমি দেখবো যে কে কেমন ড্রয়িং করো, ঠিক আছে? মাঝে মাঝে একটু লেখাপড়ার পাশাপাশি একটু মানে নিজের মন যা চায় সেগুলোও করতে হয়, ঠিক আছে? যেগুলো পজিটিভ। সামিউল স্যার, বিজ্ঞানে কোন প্রশ্নগুলো চিত্র দিলে ফুল মার্ক পাওয়া যায়? আচ্ছা সামিউল, দেখো বিজ্ঞানের সাধারণত তোমাদের যেগুলা চিত্র আছে, যেমন ধরো মানব দেহের যে চিত্রগুলা, হৃৎপিণ্ড, চোখ, এই যে এই চিত্রগুলো আছে এই বিষয়ে চিত্রগুলো দিবা। তারপরে উদ্ভিদের বিভিন্ন অঙ্গ পতঙ্গ, এইগুলো যে আছে এগুলোর তোমরা কি দিবা, তোমাদের চিত্র দিবা। এগুলো চিত্র দিলে ইনশাল্লাহ তোমরা ফুল মার্ক পাবা, ঠিক আছে? আমরা মূলত তোমাদের সাথে আজকে এর আগের দিন তোমাদের প্রিয় মুক্তি ম্যাম এই অধ্যায়টা নিয়ে তোমাদের সাথে কথা বলেছেন, যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ দূষণ, এই অধ্যায়টা একবার পড়িয়েছেন, তাই না? তো আজকে আমি তোমাদের মূলত খুব সিম্পল একটা জিনিস দেখাবো, সেটা হলো মানে এই যে অধ্যায়টা আছে এই অধ্যায়ে তোমাদের কি কি সমস্যা আছে, বা কেউ কোনো কিছু বুঝতে পারো নাই নাকি, বা মনে করো যে কারো কোথাও সমস্যা হয়েছে নাকি, এই জিনিসগুলা আমি একটু তোমাদের আবার বুঝিয়ে দিব, ঠিক আছে? এবং কঠিন জিনিসগুলো আমি একটু তোমাদের সুন্দরভাবে রিক্যাপ করে দেব। তো তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? আমাকে একটু জানাও। যে গ্রুপে বলে দেওয়া হয়েছে, তোমাদের ইনশাল্লাহ মেসেজ পেয়ে যাবা তোমাদের। যাই হোক, অনেকেই আমাদের সাথে আছো, তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো দেখো, এই অধ্যায়ে মূলত মূল টপিকগুলো কি ভাইয়ারা? মূল টপিক হলো আমাদের পরিবেশ কাকে বলে, পরিবেশ দূষণ কি, মাটি দূষণ কি, পানি দূষণ কি, পানি দূষণের কারণ এবং উৎস কি, বায়ু দূষণ, বায়ু দূষণের প্রভাব, দূষণের প্রতিরোধ। সোজা কথায় আমাদের এই যে পরিবেশটা আছে এই পরিবেশটার কি কি উপাদান আছে, এগুলো কেনই বা দূষিত হচ্ছে, এগুলোকে কিভাবে প্রতিরোধ করা যায়, এগুলো আমরা জানবো, ঠিক আছে? তো তোমরা এই অধ্যায়টা আশা করি খুব ভালোভাবে পড়েছো, কারণ এই অধ্যায়টা
খুবই সিম্পল একটা অধ্যায়। তো আমরা সর্বপ্রথমে একটু আলাপ আলোচনা করি পরিবেশ নিয়ে। পরিবেশ কাকে বলে আমি জাস্ট ছোট করে একবার রিক্যাপ করে দিব, তারপরে তোমাদের সৃজনশীলগুলা পড়িয়ে দিব, ঠিক আছে? তো দেখো, পরিবেশটা কি? আমাদের চারিপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ, তাই না? আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে কি আমাদের পরিবেশ। তো এই যে পরিবেশটা আছে, এই পরিবেশটাকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো আমাদের জড় উপাদান এবং আরেকটা হলো আমাদের জীব উপাদান, তাই না? জড় উপাদান এবং আরেকটা হলো আমাদের, তোমরা যদি খেয়াল করো তো এই যে পরিবেশটা আছে এর জড় এবং জীব বলতে কি বোঝায়? জীব বলতে সেই সকল উপাদানগুলোকে বোঝায় যাদের জীবন আছে, যাদের কি আছে, যাদের জীবন আছে, তাই না? জীবন আছে, জীবন আছে, জীবন আছে। যেমন ধরো মানুষ, পশু পাখি, উদ্ভিদ, এগুলো কি জীবের পরিবেশ। আর জড় পরিবেশ কি? জড় পরিবেশ হলো তোমাদের, তো এইখান থেকে আমরা বুঝতে পারতেছি আমাদের পরিবেশ সাধারণত দুই ভাগে বিভক্ত, তাই না? একটা হলো আমাদের জড় পরিবেশ আর একটা হলো আমাদের জীব পরিবেশ। এই যে জড় পরিবেশ আছে, জীব পরিবেশ আছে, এই সবকিছু কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরিবেশের ব্যাপার। কারণ কি, আমাদের যদি বায়ু দূষিত হয়ে যায় তাহলে কিন্তু আমরা পৃথিবীতে থাকতে পারবো না, মাটি দূষিত হলে আমরা ফলন ফলাতে পারবো না, তাই না? তো দেখো, এই দূষণগুলা সাধারণত কিন্তু দুই ভাগে হয়। একটা হয় মানুষ সৃষ্ট কারণে, আরেকটা হয় প্রাকৃতিক কারণে, তাই না? তো আমরা বুঝতে পারলাম যে জড় উপাদান কি, জীব উপাদান কি, আমরা এটাও বুঝতে পারলাম পরিবেশ কি। তাহলে এই পরিবেশগুলো কেন বা দূষিত হয়, বা দূষণ কাকে বলে? দূষণ বলতে বোঝানো হয় যদি পরিবেশের উপাদানের ভারসাম্যর পরিবর্তন ঘটে তাহলে সেটা দূষণ হিসাবে আমরা ধরে নিতে পারি। মানে পরিবেশের যে উপাদানগুলো থাকা লাগবে সেই উপাদানগুলোর যদি বেশি হয়ে যায় বা কমে যায় তাহলে আমাদের কি হয়, পরিবেশ দূষিত হয়। অর্থাৎ তোমাদের এক কথায় যদি আমি বলি, পরিবেশ দূষণ বলতে বোঝানো হয় পরিবেশের ভারসাম্য বা গুণগত উপাদানগুলো, এক কথায় বলে দিবা তোমরা, পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য নষ্ট হওয়া। পরিবেশের উপাদানগুলোর ভারসাম্য কি হওয়া? নষ্ট হওয়া। উপাদানের ভারসাম্য নষ্ট হওয়া। ফর এক্সাম্পল আমি যদি তোমাদের বলি, ধরো আমাদের বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেল, তাই না? তাহলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। আমাদের পানি, ঠিক আছে, পানিতে দূষণের পরিমাণ বেড়ে গেল, তাহলে কিন্তু আমাদের পরিবেশের ভারসাম্য কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তো আমরা ধীরে ধীরে এগুলা জানবো। তো তোমরা বলো, এই পর্যন্ত কি তোমাদের কারো কোনো সমস্যা আছে নাকি? আচ্ছা, আমি তো কথা জোরেই বলতেছি। আচ্ছা, তোমাদের কি কারো আমাদের কথা শুনতে সমস্যা হচ্ছে? একটু বলো তো। আচ্ছা, মন কোথায় বোঝো নাই বাবা, একটু আমাকে জানাও। ইরা, কনসেপ্ট ক্লিয়ার? ওকে। নুসরাত, নো কোশ্চেন স্যার, অল ক্লিয়ার। আচ্ছা, ভয়েস লো। আচ্ছা, একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো এখন? বলো। ক্লিয়ার, ওকে। মেধা স্যার, নো কোশ্চেন, ভয়েসের কারণে। শামিউল, সুদীপ্ত, বলো বাবা। SMS এ বলো বাবা, আজকে ক্লাস মনে করো এমনি চলে গেছে, SMS এ জানাও, আমি তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? এখন আনমিউট করলে সময় যাবে অনেক, আমি একটু তোমাদের SMS দাও সুদীপ্ত, তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ এমডি মাহির, ভালো আছি। হ্যাঁ, এই চ্যাপ্টারটা আসলেই খুবই সোজা একটা অধ্যায়। তো যাই হোক, দেখো সুদীপ্ত, তোমার যদি সমস্যা থাকে একটু আমাকে জানাও, ঠিক আছে? SMS এ জানাও বাবা। কার্বন ডাই অক্সাইড, H2O। আচ্ছা দেখো, এই যে কার্বন ডাই অক্সাইড আছে, এটা হলো কার্বন ডাই অক্সাইড, মানে আমরা যে গ্যাসটা ছাড়ি মুখ দিয়ে সেটাকে বলা হয় কার্বন ডাই অক্সাইড। আর এটা হলো তার সংকেত, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড। এই তোমরা ক্লাস 7-এ পড়ো, এখনো কার্বন ডাই অক্সাইড চেনো না? হ্যাঁ, কার্বন ডাই অক্সাইড হলো যেটা আমরা মুখ দিয়ে ছাড়ি, এই নিঃশ্বাসটা যে ছাড়ি এটা হলো কার্বন ডাই অক্সাইড। আর এটা হলো বাবারা পানির সংকেত, ঠিক আছে?
এগুলো হলো পানির বা এই যে উপাদানগুলো আছে এগুলো রাসায়নিক সংকেত। কার্বন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন, পানি। ঠিক আছে, তো এরকম আর কি। যাই হোক, তো দেখো, তো তোমাদের মূলত তোমরা যদি একটু চিন্তা করে থাকো, তো আশা করি এখন বুঝেছো সুদীপ্ত। পানির সংকেত বাবা, H2O পানির সংকেত, H2O পানির সংকেত চলে গেছিল। যাই হোক, চলো আমরা জিনিসটা একটু ক্লিয়ার করি। আচ্ছা, তোমাদের সাউন্ডের সমস্যা হচ্ছে কেন বুঝতেছি না। যাই হোক, আচ্ছা দেখো, আমি একটু জোরে কথা বলতেছি, তো তোমরা একটু খেয়াল করো। তো আমরা এই অধ্যায় থেকে মূলত তোমাদের বোঝার ভিতর আরেকটা জিনিস আছে, সেটা হলো তোমাদের কার্বন মনোঅক্সাইড। এই জিনিসটা অনেক বাচ্চা কাচ্চারা বুঝতে পারে না। দেখো, কার্বন মনোঅক্সাইড, তোমরা কি জানো অ্যাসিড বৃষ্টি কেন হয়? আমি এই জিনিসটা একটু তোমাদের বুঝাতে চাই। অ্যাসিড বৃষ্টি কিসের জন্য হয়? অ্যাসিড বৃষ্টি তোমাদের এক বাক্যে বলি, এই যে অ্যাসিড বৃষ্টিটা আছে এটা হয় মূলত কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এই গ্যাসগুলা যখন বেশি পরিমাণে বেড়ে যায় তখন আমাদের অ্যাসিড বৃষ্টি হয়। ঠিক আছে, দেখো কোন কোন উপাদান যদি তোমাদের একটু দেখাই তাহলে বুঝবা। কার্বন ডাই অক্সাইড, এটা হলো কার্বন ডাই অক্সাইডের সংকেত। কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এটাকে বলা হয় কার্বন মনোঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড, এই দুইটা গ্যাসের উপাদান যদি পরিবেশে মানে বাতাসে বেড়ে যায়, ঠিক আছে, তখন এই দুইটা কি করে জানো? এই দুইটা পানির সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া মানে কি? মিলিত হয়। ঠিক আছে, H2O মানে কি? পানি। এই দুইটা মিলিত হয়ে আমাদের অ্যাসিড বৃষ্টি তৈরি করে। অ্যাসিড বৃষ্টি তৈরি করে, অ্যাসিড বৃষ্টি তৈরি করে। এই যে কার্বন ডাই অক্সাইড আছে এবং কার্বন মনোঅক্সাইড আছে, এই দুটা কি করে? পানির সাথে বিক্রিয়া করে। বিক্রিয়া করে আমাদের অ্যাসিড বৃষ্টি তৈরি করে। তো এই অ্যাসিড বৃষ্টি, তোমরা কার্বন ডাই অক্সাইড তো চেনো তাই না? আমরা যেটা ছাড়ি সেটা হলো কার্বন ডাই অক্সাইড। তো কার্বন মনোঅক্সাইডটা কি? কার্বন মনোঅক্সাইডটা আমি তোমাদের বুঝাই। দেখো, কার্বন মনোঅক্সাইড সাধারণত দহনের জন্য হয়, মানে অসম্পূর্ণ দহনের জন্য তৈরি হয় কার্বন মনোঅক্সাইড। আমি একটু লিখে দিই তোমাদের সংকেতটা। দেখো, কার্বন, তো দেখো এই যে কার্বন মনোঅক্সাইডটা আছে এটা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে। এইটুক তো তোমরা ক্লিয়ার তাই না? যে অ্যাসিড বৃষ্টি কেন হয়? বাতাসে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, সালফার ডাই অক্সাইড এগুলো পরিমাণ যখন বেড়ে যায় তখন সাধারণত আমাদের অ্যাসিড বৃষ্টি হয়। এখন এই কার্বন মনোঅক্সাইড সাধারণত তৈরি হয় হলো মানবের জন্য। কিভাবে? এই যে তোমাদের গ্যাস আছে, মানে গ্যাস বলতে কি বুঝাইছি? যে এই যে সরি গ্যাস না, মানে এই যে তোমাদের গাড়ি চলে তাই না, রাস্তাঘাটে যে গাড়ি চলে তার যে ইঞ্জিন থেকে যে কালো ধোঁয়াটা তৈরি হয় সেটাই মূলত কার্বন মনোঅক্সাইড। এই যে এসি চলতেছে, এই এসি থেকে মানে বাহিরে, এসি কিন্তু চলমান অবস্থায় বাতাসগুলা গ্রহণ করতেছে এবং সেখান থেকেও কিন্তু কি হচ্ছে? কার্বন মনোঅক্সাইড তৈরি হচ্ছে। তো এই কার্বন মনোঅক্সাইডটা সাধারণত তৈরি হয় অসম্পূর্ণ দহনের জন্য। দহন কি তোমাদের আমি অধ্যায়টা পড়িয়েছিলাম, তোমাদের যদি মনে হয়, যখন কোনো উপাদান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে তখন তাকে দহন বলা হয়, তাই না? এটা আমি তোমাদের পড়িয়েছিলাম, মনে করো। যখন কোনো উপাদান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন সেটা কি হয়ে যায়? দহন হয়ে যায়। তো এই যে কার্বন মনোঅক্সাইডটা আছে এটা মূলত অসম্পূর্ণ দহনের জন্য হয়ে যায়। মানে আমাদের যে জ্বালানিগুলো আছে সেগুলো, তোমাদের যে গাড়ি আছে সেখানে পরিপূর্ণভাবে দহন হতে পারে না, যার জন্য আমাদের এই ক্ষতিকারক কার্বন মনোঅক্সাইড তৈরি হয়। কি তৈরি হয়? কার্বন মনোঅক্সাইড তৈরি হয়। দহনটা আবারও বুঝাচ্ছি, যখন কোনো উপাদান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে করে তখন তাকে দহন বলে। যখন কোনো উপাদান অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন তাকে কি বলা হয়? দহন বলা হয়। এবং অসম্পূর্ণ দহন মানে কি? অর্থাৎ এটা সম্পূর্ণভাবে অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে নাই, এই জন্য আমাদের কার্বন মনোঅক্সাইডটা তৈরি হয়। এই কার্বন মনোঅক্সাইডটাই মূলত অ্যাসিড বৃষ্টির অন্যতম একটা কারণ। ঠিক আছে, তো কি মনে রাখবা? কার্বন মনোঅক্সাইড কেন তৈরি হয়? অসম্পূর্ণ দহনের জন্য।
ঠিক আছে, তোমাদের এত কিছু মনে রাখতে হবে না, আমি একটু ডিপলি চলে গেছিলাম, যাই হোক এগুলা বাদ দাও, তোমাদের মাথার উপর দিয়ে চলে গেলে। জাস্ট এতটুকু মনে রাখো, এই কার্বন মনোঅক্সাইডটা আমাদের কোথা থেকে আসে? গাড়ির কালো ধুয়ো থেকে। ঠিক আছে, গাড়ির কালো ধুয়ো থেকে এই কার্বন মনোঅক্সাইড হয়। এছাড়াও এসি থেকে আসে এই কার্বন মনোঅক্সাইড, এসি। এছাড়াও ফ্রিজ, রিফ্রিজারেটর, এগুলো থেকেও কি আসে? এই কার্বন মনোঅক্সাইড আসে। এটুকু মনে রাখো, ঠিক আছে, এত ডিপলি এখন জানার দরকার নাই। ঠিক আছে, ফ্রিজ, ফ্রিজ, ঠিক আছে, গাড়ির কালো ধোঁয়া, এসি, ফ্রিজ, এগুলো থেকে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়। এবং এই কার্বন মনোঅক্সাইড প্লাস আকাশে যে পানি থাকে, মানে H2O ইকুয়াল টু তৈরি করে আমাদের অ্যাসিড বৃষ্টি তৈরি করে। ঠিক আছে, কার্বন প্লাস পানি ইকুয়াল টু কি তৈরি করে? কার্বন মনোঅক্সাইড প্লাস পানি ইকুয়াল টু তৈরি করে কি? অ্যাসিড বৃষ্টি, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। ঠিক আছে, তোমরা এটা যদি নাও মনে রাখতে পারো এই বিক্রিয়াটা, তাহলে তোমরা সরাসরি লিখে দিবা যে কার্বন মনোঅক্সাইড। তো বলো তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝেছো নাকি? আমাকে একটু জানাও। কার্বন মনোঅক্সাইড প্লাস পানি, আচ্ছা এটা ল হয়ে গেছে, সরি, হ্যাঁ এটা হবে পানি, পালি হয়ে গেছে, পানি। আচ্ছা বলো তোমরা কি এই পর্যন্ত সবাই বুঝেছো? বলো। ফ্লোরোকার্বন হলো এক ধরনের গ্যাস, রাদিয়া, বুঝছো, যেটা আমাদের ওজোন স্তরের ক্ষতি করে। আচ্ছা ইরা, ওকে, মাশাআল্লাহ, খুব সুন্দর ড্রয়িং এঁকেছো ইরা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাকে ইনবক্সে দিও ভাইয়া, ঠিক আছে, এগুলো ড্রয়িং আমি রেখে দিব। তো দেখো, আমরা মোটামুটি জানলাম যে কার্বন মনোঅক্সাইড কিভাবে অ্যাসিড তৈরি করে, তাই না? তো এখন আমাদের যে দূষণগুলো আছে, এই দূষণগুলো সাধারণত তিনটা ভাগে ভাগ করা হয়েছে, তাই না? একটা কি? একটা হলো পানি দূষণ, আর একটা হলো বায়ু দূষণ, আর একটা কি আপুরা? পানি, বায়ু এবং মাটি দূষণ, ঠিক কিনা? মাটি দূষণ। তো দেখো, এই যে পানি আছে, বায়ু আছে, মাটি আছে, এগুলা প্রত্যেকটাই প্রাকৃতিক কারণেও দূষিত হইতে পারে, আবার মানবসৃষ্ট কারণেও দূষিত হইতে পারে। পানি দূষণ কেন হয়? কলকারখানার বর্জ্য পানিতে ফেলার জন্য পানি দূষণ হয়। এছাড়াও বিভিন্ন ধরনের রাসায়নিক যে উপাদানগুলো আছে, সেগুলো যদি আমরা পানিতে ফেলি, সেজন্য পানি দূষিত হয়। এছাড়াও গরু, ছাগল, এইগুলোর মনে করো যে এই পানিতে যদি গোসল দেওয়া হয়, তাহলেও কিন্তু পানি দূষিত হয়, তাই না? এগুলোর অন্যতম একটা কারণ ধরতে পারো তোমরা কলকারখানার বর্জ্য পানি দূষণ, ঠিক আছে? কলকারখানার কি? কলকারখানার বজ্র। এই যে কলকারখানার বজ্রটা আছে, এগুলোর নিয়ম হলো যে এগুলোকে পরিশোধিত করে পানিতে ফেলতে হবে। কারণ কি? এই যে কলকারখানার বজ্রগুলো আছে, এগুলোর সাথে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, যেগুলো পানির জন্য খুবই ক্ষতিকর। তোমরা যদি কোনো সময় বুড়িগঙ্গা নদীর কাছে যেয়ে থাকো, তাহলে দেখবা সেখানে কিন্তু হিউজ পরিমাণে দূষিত পানি। এর কারণ কি? এর কারণ হলো এই যে কলকারখানার বজ্র আছে, এগুলো সরাসরি নিয়ে বুড়িগঙ্গায় ফেলা হয়, যেখানে আমাদের কেমিক্যাল এবং দূষিত পদার্থগুলো পানিতে যেয়ে পড়ে, যার জন্য পানিগুলো কি হয়? দূষিত হয়। এছাড়াও মনে করো যে আমরা যদি ময়লা আবর্জনা পানিতে ফেলি, তাহলেও পানি কি হয়? দূষিত হয়, তাই না? ময়লা আবর্জনা যদি আমি পানিতে ফেলি, তাহলে কি হবে? আমাদের পানি দূষিত হবে। ময়লা আবর্জনা, তারপরে গরু, ছাগল, এগুলো যদি পানিতে গোসল দেওয়া হয়, তাহলে কি হয়? পানি দূষিত হয়। আর বায়ু দূষিত কি হয়? এই কলকারখানার যে কালো ধোঁয়াগুলো আছে, এই কলকারখানার কালো ধোঁয়া থেকেও বায়ু দূষিত হয়। এবং তোমার এছাড়াও ইট ভাটার ধোঁয়া, এগুলো কি করে? বায়ু দূষিত করে। এই যে তোমাদের আছে, এখন কোশ্চেন আসতে পারে যে ভাইয়া,
তাহলে প্রাকৃতিকভাবে কিভাবে দূষিত হয়? তোমরা নিশ্চয়ই বন্যা কথা সবাই জানো। এই বন্যা যখন হয় তখন এক জায়গায় নোংরা পানি নিয়ে যে আরেক জায়গার পানির সাথে কি করে? মিশ্রিত করে। যার জন্য কি হয়? পানি দূষিত হয়। আর বায়ু তোমার যে আছে, বায়ুটা কিভাবে দূষিত হয়? বায়ু প্রাকৃতিক কারণে অগ্নিগিরি যখন ফাটে তখন কি হয়? তার সাথে অনেক কালো ধোঁয়াও নির্গমন হয়। যার জন্য কি হয়? বায়ু দূষিত হতে পারে। এখন আসো মাটি। এই যে মাটিটা আছে, মাটি মূলত তার উর্বরতা কখন হারায় জানো? যখন মাটিতে অধিক পরিমাণে প্লাস্টিক থাকে। মাটিতে কি থাকে? প্লাস্টিক থাকে। ঠিক আছে? আমি যদি তোমাদের একটু বলি, দেখো এই যে প্লাস্টিকগুলো আছে, প্লাস্টিকটা আছে, এই প্লাস্টিকগুলো মনে করো যে পুরাপুরি পচে যেতে অলমোস্ট 1000 বছর লাগে। কত বছর? 1000 বছর লাগে। 1000 বছর লাগে। ঠিক আছে, মানে পুরোপুরি পচে যেতে 1000 বছর লাগে, বা সর্বনিম্ন মনে করো 100 বছর তো লাগবেই। 100 বছর থেকে 1000 বছর বা তারও বেশি সময় লাগতে পারে। তো চিন্তা করো একটা প্লাস্টিক পচে যেতে কি পরিমাণ সময় লাগে। তো এই সময়টাতে কি হয়? এই সময়টাতে মনে করো যে মাটি তার দূষণটা হারিয়ে ফেলে। মাটি কি কি করে? মাটি তার পরিবেশের যে মানে উর্বরতা যে আছে, এটা কি করে? এটা নষ্ট হয়ে যায় মাটির উর্বরতা। কারণ কি? মাটির উর্বরতা কিভাবে বৃদ্ধি পায়? যখন কোনো পচনশীল বস্তু সে মানে ধরো একটা মানব দেহ যেটা সহজেই পচে যায়, এটা পচে কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি পায়। কিন্তু যখন প্লাস্টিক পচতে পারতেছে না, তখন কিন্তু আমাদের মাটিটা কি হচ্ছে না, সে পরিপূর্ণভাবে তার উর্বরতা পাচ্ছে না। কারণ আমরা জানি মাটি কিছু পচনশীল বস্তু থেকে কি হয়? সে উর্বরতা পায়। এভাবে আমরা বলতে পারি প্লাস্টিকের জন্য আমাদের পরিবেশের মারাত্মক ক্ষতি হয়। ঠিক আছে? তো তোমরা আশা করি এই পর্যন্ত সবাই সবকিছু বুঝেছো। এখন বলো, তোমাদের কি এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আমাকে একটু জানাও। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? আমাকে একটু জানাও। যাই হোক, চলো আমি একটু তোমাদের মূল কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার করে দিলাম যে এই অধ্যায়ে আসলে কি আছিল। এখন আমি একটু তোমাদের সিকিউ গুলা একটু দেখাবো। দেখো, এখানে তোমরা একটা চিত্র দেখতে পারতেছো, তাই না? সবাই আশা করি চিত্রটা দেখতে পারতেছো। তো দেখো, এখানে সর্বপ্রথম কি বলেছে? অ্যাসিড বৃষ্টি কি? অ্যাসিড বৃষ্টি কি? অ্যাসিড বৃষ্টি সম্পর্কে আমি তোমাদের মাত্রই বুঝিয়েছি। কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড এবং সালফার অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড বৃষ্টি তৈরি করে, তাই না? যা আমাদের পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, তাই না? কারণ এটা এক ধরনের অ্যাসিড, যেটা আমাদের শরীরে আসলে আমাদের শরীরের ক্ষতি হইতে পারে। তো এটা আশা করি তোমরা বুঝেছো। প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর কেন? প্লাস্টিক মাটির জন্য অন্যতম ক্ষতির কারণ হলো এই প্লাস্টিকটা মাটিতে পচতে অলমোস্ট 100 বছর বা তারও বেশি সময় লাগে, তাই না? আচ্ছা, তোমরা বলো তো প্লাস্টিক পচতে কত বছর সময় লাগে? কে বলতে পারবা? বলো, এক্স্যাক্টলি পয়েন্টটা বলো আমাকে। 100 বছর সময় লাগে না, নাকি তারও বেশি লাগে? বলো। 1000, হ্যাঁ, যেটা আমি তোমাদের আগেই বলেছিলাম, তাই না? 100 থেকে 1000 বছর পর্যন্ত সময় লাগে, বা তারও বেশি সময়ও লাগে। কিছু কিছু পচনশীল বস্তু, মনে করো কিছু কিছু প্লাস্টিক এমনও থাকে যে 1000 বছর পরেও এই প্লাস্টিক কি হয় না, পচে না। সেজন্য এই প্লাস্টিক গুলো রিসাইকেলিং করতে হবে। মানে এই প্লাস্টিক গুলো আমাদের একটাই বারে বারে ইউজ করতে হবে। তো যাই হোক, তো এই প্লাস্টিক গুলো কি করে? মাটির উর্বরতা নষ্ট করে। ঠিক আছে, মাটির কি করে? উর্বরতা নষ্ট করে। তোমরা সিম্পলি চিন্তা করো যে একটা প্লাস্টিক যদি পচতে 1000 বছর সময় লাগে, তাহলে আমরা পৃথিবীতে কত পরিমাণে প্লাস্টিক ইউজ করি, সেটা তার মানে কোনোদিন পচবেই না, তাই না? তার মানে এই প্লাস্টিকগুলো মাটিতে রয়ে যায়, এবং মাটির যে জীবাণুগুলো থাকে সে এই যে মনে করো প্লাস্টিকগুলো আছে, এটা কি করে না, করাতে পারে না, পচাতে পারে না, যার জন্য তার উর্বরতা আর বৃদ্ধি পায় না। এই জন্য আমাদের মাটিতে প্লাস্টিকের উপাদানগুলো ফেলা যাবে না। এই প্লাস্টিকগুলো আমাদের ম্যাক্সিমাম সময় হয়তো পুড়িয়ে ফেলতে হবে বা রিসাইকেলিং করতে হবে। ঠিক আছে? তো দেখো, নেক্সট দেখো, উদ্দীপকের প্রাণীগুলো কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে, কারণগুলো ব্যাখ্যা করো। আচ্ছা, এখানে কিন্তু আমাদের চিত্র দেখা যাচ্ছে যে উদ্দীপকের প্রাণীগুলো হলো মাছ। কি? মাছ, তাই না? মাছ। যদি খেয়াল করো, এগুলা কি? এগুলো হলো এক একটা মাছ।
তো মাছ এখানে সাধারণত পানি দূষণের জন্য এরকম সমস্যা হয়েছে, তাই না? কি দূষণের জন্য? পানি দূষণ। তোমরা সিম্পলি একটা জিনিস চিন্তা করো, এই যে রুমটা আছে, এই রুমের ভেতর যদি আমাকে এখন বিষাক্ত গ্যাস দেওয়া হয়, তাই না, কালো ধোঁয়া দেওয়া হয়, আমি কিন্তু এই রুমে থাকতে পারবো না। কারণ কি, আমার প্রত্যেকটা জায়গায় থাকার জন্য বা মানুষের প্রত্যেকটা জায়গায় থাকার জন্য একটা পরিবেশের দরকার আছে। তেমনি প্রত্যেকটা প্রাণীর তার নির্দিষ্ট একটা আবাসস্থল আছে এবং সেখানে একটা পরিবেশ আছে। পানিতে থাকার জন্য তার সেই পরিবেশটা মেনটেন করতে হবে বা সেই উপাদানগুলো মনে করো থাকতে হবে। যদি সেই উপাদানগুলো না থাকে বা ওই উপাদানগুলো ক্ষতিকারক হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে ওই প্রাণীটা থাকতে পারবে না, তাই না? তেমনি মাছ যখন পানিতে থাকে, সেখানে যখন অধিক পরিমাণে কালো এই বজ্র পদার্থ দিয়ে পানিগুলো কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সেখানে আর মাছ থাকতে পারবে না, সেখানে মাছগুলো কি যাবে, মারা যাবে। তোমরা যদি কোন সময় বুড়িগঙ্গাতে আসো, যখন বৃষ্টির মৌসুম থাকে না, খরা মৌসুম থাকে, তখন দেখবা সেখানে কোনো মাছ পাওয়া যায় না। কারণ কি, এতটা পানি দূষিত হয়ে যায়, মাছ তো দূরের কথা, সেখানে বিন্দু পরিমাণে কোনো কীট পতঙ্গ পাওয়া যায় না, মানে এত দূষিত পানি। তো এই জন্য এখানে বুঝিয়েছে যে এখানে পানি দূষণের কারণে এই মাছগুলো কি হচ্ছে, মারা যাচ্ছে। ওকে, আচ্ছা, কি কি পদক্ষেপ গ্রহণ করলে উদ্দীপকের পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে? কি কি পদক্ষেপ গ্রহণ করলে উদ্দীপকের পরিবেশ রক্ষা পাবে? খুবই সোজা, পানি দূষণ যদি আমরা রোধ করতে পারি, তাহলে আমাদের পরিবেশগুলো কি পাবে, রক্ষা পাবে। ঠিক আছে, পানি দূষণ কিভাবে রোধ করবা? আমাদের চেষ্টা করতে হবে আশেপাশে মানুষজনকে সচেতন করতে হবে যেন অধিক পরিমাণে দূষিত পদার্থ পানিতে না ফেলে, কলকারখানার বর্জ্যগুলো যেন পরিশোধিত করে পানিতে ফেলা হয়। এভাবে আমরা পানি দূষণ মুক্ত রাখতে পারবো। ঠিক আছে, নেক্সট দেখো, তারপরে আছে কি, দূষণ কি? আচ্ছা, দূষণ কি? দূষণ বলতে বোঝায় যখন পুরো পরিবেশের ভারসাম্য বা পরিবেশের উপাদানের ভারসাম্য নষ্ট হয়ে যায়, তখন তাকে দূষণ বলে। খুবই সিম্পল। পানি দূষণ কেন ক্ষতিকর? খুবই সহজ, এটা তোমরা পারবা। পানি দূষণ কেন ক্ষতিকর? পানি যদি দূষিত হয়, তাহলে তোমরা খাবা কি, আমরা খাবো কি? তোমরা যারা গ্রামে থাকো, তাই না, আমি নিজেও গ্রামে ছিলাম, বুঝছো, সেখানে কিন্তু আমি জাস্ট কলে চাপ দিতাম, পানি পড়তো, আমি খেয়ে ফেলতাম। কিন্তু ঢাকা শহরে পানি মাশাল্লাহ, খাওয়ার আগে ফুটাইতে হবে, ফিল্টার করতে হবে, তারপরে খেতে হবে। মানে কত ঝামেলা। কারণ কি জানো, এই যে ঢাকা শহরের পানিগুলো আছে, এগুলো শুনলে অবাক হবা যে খাবার পানিগুলো এক প্রকার ড্রেনের পানি, বুঝছো, মানে ড্রেনের পানিগুলো পরিশোধিত করে মানুষকে দেওয়া হয় খাওয়ার জন্য, এবং আমরা সেটাই খাই। তাহলে বুঝতে পারো যে মানে কত দূষিত পানি আমরা খাই। মানে যদি সেটা যদি পরিশোধিত না করা হয়, মাশাআল্লাহ, আমি 7 দিনও বেঁচে থাকতে পারবো না এই ঢাকা শহরে। তো সেম ভাবে পানি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই পানি খাবারের জন্য উপযোগী করতে হলে আমাদেরকে দূষণ মুক্ত রাখতে হবে। পানিতে কোনো ধরনের বজ্র, ময়লা এগুলো ফেলা যাবে না। তো দেখো, উদ্দীপকের পি কি ধরনের সমস্যা সৃষ্টি করে? আচ্ছা, এটা তোমাদের কাছে আমার কোশ্চেন, যে পি গ্যাসটি কি ধরনের গ্যাস, বলো। পি গ্যাসটি কি ধরনের গ্যাস, এটা আমাকে একটু বলো তো। এটা কি, এটা একটা গাড়ি, তাই না? গাড়ি থেকে একটা গ্যাস নির্গত হচ্ছে। তো আমাকে বলো যে পি গ্যাসটা কি ধরনের গ্যাস? মনোক্সাইড। ঠিক আছে, এই গ্যাসটা কি? এই গ্যাসটা হলো কার্বন মনোক্সাইড। ঠিক আছে, এটা কার্বন ডাই অক্সাইড না বাবারা, এটা হলো কার্বন মনোক্সাইড। তো এই কার্বন মনোক্সাইডটা কি করে জানো? কার্বন মনোক্সাইডটা মূলত আমাদের পরিবেশকে, তোমার অ্যাসিড বৃষ্টির তো কারণই বটে, সেই সাথে মনে করো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতেও এই কার্বন মনোক্সাইড সাহায্য করে। তো এই কার্বন মনোক্সাইডটা আমি তোমাদের মাত্রই বুঝিয়েছি যে কার্বন মনোক্সাইডের জন্য আমাদের কি হতে থাকে, আমাদের নানান ধরনের সমস্যা হতে পারে, অ্যাসিড বৃষ্টি হতে পারে, পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তো এই জিনিসগুলা আমাদের বুঝতে হবে। উদ্দীপক সৃষ্ট সমস্যা সমাধানে আমাদের করণীয় কি, তা যুক্তি সহ বিশ্লেষণ করো। তো এটা কিন্তু তোমরা পারবা, তাই না? আমাদের কি করতে হবে, বায়ু দূষণ রোধ করতে হবে, যার জন্য আমাদের জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরশীলতা কমাতে হবে। জীবাশ্ম জ্বালানি মানে কি, তেল। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি মানে কি জানো? জীবাশ্ম জ্বালানি মানে বোঝানো হয় যেগুলো তোমার জীবদেহ থেকে আসে। ঠিক আছে, তোমার যেমন ধরো এই জীবাশ্ম জ্বালানি হয় তেল, গ্যাস, গ্যাস ইত্যাদি। ঠিক আছে, তেল, গ্যাস, আরো কিছু জীবাশ্ম জ্বালানি আছে যেগুলো থেকে আমাদের কি করতে হবে, এগুলা ব্যবহার কমাতে হবে। এই জীবাশ্ম জ্বালানিগুলোই পোড়ালে মূলত কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড ইত্যাদি তৈরি হয়, তাই না?
আচ্ছা, যারা কার্বন ডাই অক্সাইড বলেছো তাদেরও হয়েছে, ভুল হয় নাই, বুঝছো? কিন্তু মেইন অ্যান্সার হবে কার্বন মনোঅক্সাইড। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড ইত্যাদি সৃষ্টি হয় আমাদের কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোঅক্সাইড, এই যে জীবাশ্ম জ্বালানি আছে, এই জ্বালানিগুলা যদি আমাদের পোড়ানো হয় তাহলে আমাদের কি হয়, মনে করো যে ক্ষতিকারক গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, মানে এগুলা থেকে মূলত তোমাদের এই যে জীবাশ্ম জ্বালানি যে আছে, এই জীবাশ্ম জ্বালানিগুলো কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড গুলো যদি এই জীবাশ্ম জ্বালানিগুলো যদি তোমরা পোড়াও বা দহন করাও তাহলে আমাদের এই গ্যাসগুলো উৎপন্ন হবে, এবং এই গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে। বুঝেছো? পৃথিবীর কি করে? পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি করে, বৃদ্ধি করে। ঠিক আছে, আর তাপমাত্রা বৃদ্ধি হলে কি হবে? উত্তর মেরুর বরফ গলতে থাকবে। এই বরফ গলার ফলে সমুদ্র পৃষ্ঠের পানির পরিমাণ বৃদ্ধি পাবে, যার জন্য নিম্ন অঞ্চলের জায়গাগুলো মনে করো যে পানির নিচে তলিয়ে যাবে। ঠিক আছে, তো বলো তোমরা এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? আমাকে একটু জানাও। তো দেখো, এই ছিল আর কি আমাদের মূল বিষয়গুলো। তো তোমাদের পাঠ্য বইয়ের যদি অন্য কোনো অংশ সমস্যা থাকে তাহলে তোমরা সেটা আমাকে বলতে পারো। এটা তোমরা পারবা আমি জানি, এখানে মাটির উর্বরতা সম্পর্কে বোঝানো হয়েছে। তো তোমাদের এই ছিল আজকের পড়া আর কি। তো তোমাদের যদি যাবতীয় এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকে তাহলে আমাকে তোমরা বলতে পারো। তো চলো, এখন বলো তোমাদের কি এই পর্যন্ত আর কারো কোনো কোশ্চেন আছে নাকি, আমাকে একটু জানাও। ধন্যবাদ মাহির, নুসরাত, মেধা, বুঝতে পেরেছো? হ্যাঁ, এমসিকিউ আছে। তোমাদের ক্লাস শেষে আমি এমসিকিউ দিব, 10টা মিনিট আমাকে একটু সময় দিবে। আজকে আমাদের এখানে ইলেকট্রিসিটির খুব প্রবলেম হয়েছে, বুঝছো? যার জন্য আমি তোমাদের কুইজটা এখনো রেডি করিনি। তো আমি এখন যাব ক্লাস শেষে, তারপরে কুইজ রেডি করবো, তারপর তোমাদের গ্রুপে দিব, সেখান থেকে তোমরা কুইজটা দিবা। ঠিক আছে, তো এখন বলো তোমাদের যদি এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকে আমাকে একটু বলো। স্যার লেকচার শিট দেন। হ্যাঁ, লেকচার শিট তোমাদের এর আগের ক্লাসেরটা অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এবং আজকের লেকচার শিট তোমরা কালকে পেয়ে যাবা। আজকে আমি দিয়ে দিয়েছি, সেটা তারা কালকে আপলোড করে দেবে ইনশাআল্লাহ। কালকে তোমরা পেয়ে যাবা লেকচার শিট। কোনো কোশ্চেন নেই? ওকে, ভেরি গুড। সমস্যা তোমাদের কোনো কোশ্চেন থাকে না। অনেকে অনেক ভালো পারো, কিন্তু অনেকে আবার না বুঝে বোকার মতন বসে থাকো। ঠিক আছে, এরা হলো বলদ। ঠিক আছে, এই যে বললামই করবা না, যেখানে বুঝবা না সেখানে অবশ্যই কোশ্চেন করবা। ঠিক আছে, এই লেভেলের স্টুডেন্ট গুলা খুবই মারাত্মক, যারা মনে করে যে মানে বুঝেও না বুঝেও বুঝার ভান ধরে বসে থাকে। ঠিক আছে, এইরকম করবা না। স্যারের কাছে সবসময় যেটা বুঝবা না সেটা কোশ্চেন করবা, কিন্তু অবশ্যই মনে রাখবা যে জিনিসটা বুঝাচ্ছি সেখানে ফোকাস করবা। বাহিরের জিনিস নিয়ে এসে বলবা না স্যার এটা বুঝি নাই, ওটা বুঝি নাই। যেটা পড়াচ্ছি ওটা আগে বোঝো, তারপরে বাহিরের জিনিস নিয়ে আসবা। ঠিক আছে, আচ্ছা। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ক্লাসটা থাকলো। ইনশাআল্লাহ তোমাদের এই ক্লাসটা খুবই ইজি একটা ক্লাস ছিল। তো আজকে তোমাদের সবাইকে আমি বিদায় দিচ্ছি, এবং আমাদের এডু পরিবারের সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং এডু পরিবারের সাথে থেকো। আসসালামু আলাইকুম।